নমস্কার। শীতের শেষে বসন্তের আগমনে যখন শীতের ক্ষয়িষ্ণু দাপটের বার্তা আসছে, সেই সময় দেখা যাচ্ছে জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে ঘরে ঘরে জ্বর সর্দি কাশির সম্ভাবনা। এর সঙ্গে বড়দের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ছোটরাও ক্রমশ কাহিল হয়ে পড়ছে। আজ শ্রীরামপুর বেতার বাণীর আজকের অনুষ্ঠান আপনার স্বাস্থ্য আমাদের ভাবনা। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট শিশু চিকিৎসক সৌমেন সুর। নমস্কার। আপনাকে শ্রীরামপুর বেতার বাণীতে স্বাগত। ধন্যবাদ। ডাক্তারবাবু, আজকে কতকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শিশুরা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছে, নানা রকম ভয় আমাদের মধ্যে আসছে। তার মধ্যে কি কি সংক্রামক ব্যাধি এই সময় হয়, কি কি রোগে এখন শিশুরা আক্রান্ত হচ্ছে, সেই সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু জানান। হ্যাঁ, এই সময় আসলে এই পার্টিকুলার ওয়েদার চেঞ্জ, মানে গরম থেকে ঠান্ডা পড়া এবং ঠান্ডা থেকে গরম পড়া, এই যে ওয়েদার চেঞ্জের সময়টা আমাদের চেম্বারে মূলত যে পেশেন্টরা ভিড় করে তারা হচ্ছে জ্বর সর্দি কাশি। মূলত এই সময় যেহেতু আবহাওয়া পরিবর্তন হয়, বিভিন্ন জীবাণু সক্রিয় হয়ে ওঠে, জ্বর সর্দি কাশির একটা প্রকোপ দেখা যায়। এছাড়াও তার সাথে একটুখানি এই সময়ে বাচ্চাদের পেটের সমস্যার একটুখানি প্রাদুর্ভাব দেখা যায়। বেশ কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু চর্মরোগের প্রাদুর্ভাব দেখা যায়। এইগুলোই মূলত আমাদের কনসার্ন এই সময়। আচ্ছা, এই আপনার এই কথার রেস ধরেই আর একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে আমার, যে আপনি যে বলেন পেটের রোগ দেখা যায় বা ডায়রিয়া যেগুলো হয়, সেখানে মানে সেক্ষেত্রে আমাদের কি করণীয়, বাচ্চাদের প্রতি কি করতে হবে? হ্যাঁ, সেটা যদি আপনি একটু জানান, কি চিকিৎসা বা প্রতিকার কি আছে? হ্যাঁ, একটা উইন্টার ডায়রিয়া বলে একটা টার্ম আছে। উইন্টার ডায়রিয়াটা মূলত হয় রোটা ভাইরাস দিয়ে, রোটা এবং অ্যাস্ট্রো এবং নরওয়াক ভাইরাস দিয়ে। তবে রোটা ভাইরাসের প্রাদুর্ভাব একটু কম এই মুহূর্তে, যেহেতু গভর্নমেন্ট ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামে সব বাচ্চাকে রোটা ভাইরাল ভ্যাকসিন দিচ্ছে, সেই জন্য একটু প্রাদুর্ভাব কম। কিন্তু বাকি নরওয়াক, অ্যাস্ট্রো, ইভেন আমাদের সদ্য যে এপিডেমিক গেল সেই করোনা ভাইরাস এবং অ্যাডিনো ভাইরাসও কিছু ক্ষেত্রে বেশ ডায়রিয়া করায়। তো ডায়রিয়া মূলত সেলফ লিমিটিং, নিজেই সারে, যেটা প্রথমে বলা হচ্ছে আর তাকে আটকানোর জন্য ডায়রিয়া মূলত হয় অপরিচ্ছন্নতা থেকে। হ্যাঁ, বাচ্চার হ্যান্ড হাইজিন খুব ইম্পর্টেন্ট। হ্যান্ড হাইজিন, বাচ্চার খাওয়ার আগে হাত ধুয়ে খাওয়ানো, হ্যাঁ, সঠিক খাবার প্রিপারেশনের সময় হাত ধুয়ে খাওয়ানো, বাচ্চাকে হাত ধুয়ে খাওয়ানোর অভ্যাস করানো, হ্যাঁ, হাতের নখ পরিষ্কার রাখা, বাইরের খাবার দাবার পার্টিকুলারলি বাইরের জল খাবার ক্ষেত্রে খুব সতর্ক থাকা, যে কোনো জায়গায় জল না খাওয়া। হ্যাঁ, এইগুলো মূলত কাটা ফল আরেকটি খুব, যদিও এটি এই সময় থেকে গরমকালে এই সমস্যাটা বেশি, কাটা ফল বা রাস্তার ধারে ফলের রস, এগুলো গরমকালে এগুলো বেশি প্রবলেম হয়, শীতকালে অতটা লোকে খায় না। কিন্তু এই জাতীয় খাবারের হ্যান্ড হাইজিন এবং ফুড হাইজিন, এই দুটো হচ্ছে মূল গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে প্রতিরোধের উপায়। এবার ডায়রিয়া হলে কি করবেন? ডায়রিয়া হলে দেখুন, প্রথম এবং প্রধান ওষুধ হচ্ছে ওআরএস, ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওআরএস এবং WHO ওআরএস এর যে ফর্মুলা এখন WHO মেপে দিয়েছে, সেই ফর্মুলা কারুর চেঞ্জ করার ক্ষমতা নেই। সেই ওআরএস, কারণ বাজার চলতি বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু মিসনোমার প্যাকড ড্রিঙ্ক বিক্রি হয় সোকল্ড ওআরএস নামে, যেগুলো কিন্তু আদৌ ওআরএস নয়, সেগুলো অ্যাকচুয়াল এনার্জি ড্রিঙ্ক। বরং সেগুলো খেলে ডায়রিয়ার প্রকোপ আরো বাড়বে। কাজেই WHO ওআরএস এই জিনিসটা কেনার আগে প্যাকেটের গায়ে দেখে কেনা। রেডিমেড ফর্মুলাও রেডি টু ড্রিঙ্ক ফর্মুলাও পাওয়া যায়, আবার ডাস্ট ফর্মে পাওয়া যায়। ডাস্ট ফর্মে পাওয়া গেলে দু রকম ফর্মে পাওয়া যায়। একটা ছোট প্যাকেট পাওয়া যায়, যেটা 200 ml একটা স্যাশে গোলা যায়, আর একটা বড় প্যাকেট পাওয়া যায়, যেটা 1 লিটারে একটা স্যাশে গোলা যায়। সঠিক ডাইলিউশনে ওআরএস তৈরি করাটা গুরুত্বপূর্ণ। যে জলে গুলছে সেই জলটা একদম সরাসরি কলের জলে না গোলা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। পারলে জলটা ফুটিয়ে খাওয়ান, হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। সঠিক পরিমাণে ওআরএস খাওয়ানো, বারে বারে ওআরএস খাওয়ানো। এছাড়াও বাচ্চাদের জন্য এই ডায়রিয়ার ক্ষেত্রে জিঙ্ক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ধারণ করে। এছাড়াও হচ্ছে আপনার প্রোবায়োটিক, কিছু প্রোবায়োটিক স্যাশে পাওয়া যায়, সেই প্রোবায়োটিক গুলো বা এই ডায়রিয়ার ক্ষেত্রে ভালো কাজ দেয়। এটাই মূলত। তার সাথে যেগুলো বাচ্চার খেয়াল রাখা, যে বাচ্চার অ্যাক্টিভিটি, বাচ্চার ইউরিন কেমন করছে, বাচ্চার জিভটা ভেজা কিনা, হ্যাঁ, বাচ্চা বারে বারে বমি করছে কিনা, এগুলো খেয়াল রাখা।
এগুলো যদি সমস্যা হয়, বাচ্চা ঝিমিয়ে পড়ছে, প্রায় 6-8 ঘন্টা হয়ে গেল বাচ্চা একবারে ইউরিন করেনি, হ্যাঁ, বাচ্চার বারে বারে বমি করছে, বাচ্চা এত বমি করছে বাচ্চা ওআরএস খেতেই পারছে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেক্ষেত্রে বাচ্চাকে প্রয়োজনে হসপিটালে ভর্তি করে স্যালাইন চালাতে হতে পারে। এটা একটু মাথায় রাখা দরকার। বাহ, একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম ডাক্তারবাবুর কাছ থেকে। আশা করি আমাদের সকলের খুবই কাজে আসবে, কারণ প্রত্যেকের ঘরে এখন বাচ্চারা রয়েছেন, আমরা আশঙ্কায় থাকি তাদের নিয়ে প্রতিনিয়ত। ডাক্তারবাবু, আর একটা প্রশ্ন ভীষণ জানতে ইচ্ছে করছে আপনার কাছে। বসন্তকাল মানেই আমাদের একটা আশঙ্কা থাকে যে বসন্ত রোগ বা যাকে আমরা চিকেন পক্স বলি, তো সেটা কি কারণে হয়, কি কি থেকে হতে পারে, সেখানে আমরা কি করতে পারি বাচ্চাদের, তার চিকিৎসা কি বা প্রতিকার কি? হ্যাঁ, বসন্তকাল চিকেন পক্স একটি খুব গুরুত্বপূর্ণ সমস্যা। গতকালই আমি একটি বাচ্চাকে দেখি চিকেন পক্স, এইটা কোশ্চেনটা খুব রেলিভেন্ট তার সাথে। বেসিক্যালি তার মায়েরই দিন 10 আগে চিকেন পক্স হয়েছিল, যদিও তারা চেষ্টা করছে সেপারেট রাখতে, কিন্তু মার থেকে বাচ্চাকে সেপারেট রাখা খুব মুশকিল। তো যাই হোক, বাচ্চাটা চিকেন পক্স ডেভেলপ করেছে। এতেই আমার উত্তরটা এখানেই আছে। অ্যাকচুয়ালি চিকেন পক্স সংক্রামক, একটি রোগীর থেকে আরেকটি রোগীর থেকে ছড়ায়। সেজন্য কারুর যদি চিকেন পক্স হয়, খুব গুরুত্বপূর্ণ তাকে একটু সেপারেট রাখা। অ্যাটলিস্ট 2 সপ্তাহ যদি আইসোলেশনে রাখা যায় খুব ভালো হয়, তাহলে ছড়াতে পারে না। চিকেন পক্স একজনের থেকে আরেকজনের ছড়ায়। চিকেন পক্সের আরেকটা খুব গুরুত্বপূর্ণ, চিকেন পক্সের ক্ষেত্রে আমাদের একটা খুব বড় কুসংস্কার কাজ করে। সেটা হচ্ছে চিকেন পক্স হলে মানে ওষুধ খাওয়াবো না, সেখানে আমরা শীতলা মাতা ইত্যাদি, চরণামৃত ইত্যাদি ইত্যাদি করবে। এগুলো কিন্তু একেবারেই কুসংস্কার। চিকেন পক্সের কিন্তু খুব ভালো ওষুধ আছে। চিকেন পক্সের ওষুধটা পার্টিকুলারলি পক্সের র্যাশ বেরোনো শুরু করার 48 ঘন্টার মধ্যেই শুরু করা যায়, খুব ভালো কাজ করে এবং র্যাশ বেরোনোর পরিমাণ কমায়, ভাইরাসটাকে শরীর থেকে ইরাডিকেট করে। এটা যদি না হয় কি হয়, প্রারম্ভিকভাবে হয়তো এইগুলো করে হয়তো এটা কমে গেল, কিন্তু ভাইরাসটি শরীর থেকে কিন্তু পুরোপুরি যায় না। আমাদের শরীরের মধ্যে একটি গ্যাসেরিয়ান গ্যাংলিয়ন বলে একটি জায়গা আছে, নার্ভ সেল, সেখানের মধ্যে ভাইরাসটি ডরম্যান্ট হিসাবে থাকে, লুকিয়ে থাকে। এবার কোন রকম সময় যদি শরীরের ইমিউনিটি কমে যায়, তখন সে বেরিয়ে এসে রিঅ্যাক্টিভ হয়। তখন একটা হারপিস জস্টার বলে একটা খুব বাজে একটা চর্মরোগ হয়, যেটা অত্যন্ত পেনফুল, অত্যন্ত মানে কষ্টদায়ক একটি রোগ। কাজেই ভাইরাসটি কিন্তু চলে যায় না, ভাইরাসটি লুকিয়ে থাকে শরীরের মধ্যে। কাজেই চিকেন পক্সের হলে সেক্ষেত্রে চিকিৎসক দেখিয়ে সঠিক ডোজে সঠিক ডিউরেশনে ওষুধ খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আর প্রতিকারের মধ্যে এখন খুব ভালো চিকেন পক্সের ভ্যাকসিন বেরিয়েছে। বাচ্চাদের 15 মাস কমপ্লিট হওয়ার পর থেকেই দেওয়া যায় 2টি ডোজ। 3 মাস গ্যাপে দিলে প্রায় 95 থেকে 98% সুরক্ষিত রাখা যায়। 2 থেকে 5% চাষত্ব হতে পারে, কিন্তু তাতে তার এক্সটেন্ট অফ ইলনেসটা অনেকটাই কমে যায়। কাজেই এইটি একটি ভালো অপশন বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রেও দেওয়া যায় এই চিকেন পক্স প্রতিরোধে, যে চিকেন পক্স ভ্যাকসিন, এটা দেওয়া উচিত আমার মনে হয়। আচ্ছা, আর একটা কথা জানতে ইচ্ছা করছে ডাক্তারবাবু, যে চিকেন পক্স হলে সাধারণত আপনি যেটা বললেন যে নানা রকম শীতলা মাতার বা আমরা ওষুধপত্র দিই না, তার সঙ্গে আমরা বাড়িতে আর একটা যেটা করে আসি, যে বাচ্চাদেরকে বা বাচ্চা বড় নির্বিশেষে সবাই একই ব্যাপার, যে সেই সময় আমরা হয়তো নিরামিষ খেতে বলি বা মাছ মাংস, সেটা কি সেই সময়টা এর কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নেই। বেসিক্যালি বরং আমিষ খাওয়া বেশি করে প্রয়োজন, সঠিক সুষম পুষ্টিকর খাবার খাওয়া বেশি করে প্রয়োজন। কেননা এটা যে কোনো রোগে বা শরীরের ক্যাটাবলিক্স বা শরীর ভাঙে, সেই সময় শরীর গড়ার জন্য সুষম খাদ্য দেওয়া দরকার। প্রোটিন আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। প্লাস যে আমাদের যে পক্সের যে ভেসিকলস গুলো হয়, সেখানে যে ফ্লুইডস গুলো থাকে সেটিও প্রোটিন রিচ ফ্লুইড, কাজে সেখান থেকে কিছুটা প্রোটিন লস হয়। কাজে প্রোটিন খাওয়া অবশ্যই দরকার। যে প্রোটিন খায়, যেরকম প্রোটিন খায়, যে আমিষ আছে তার ক্ষেত্রে মাছ মাংস ডিম, যে নিরামিষ আছে তার ক্ষেত্রে পনির, এই জাতীয় প্রোটিনগুলো। কাজে নিরামিষ খাওয়ার সাথে কোনো বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা নেই। নিরামিষ খাওয়ার সাথে যা খায় তাই খাবে, জল বেশি করে খাবে, বিশ্রামে থাকবে। আচ্ছা, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেলাম চিকেন পক্স নিয়ে। একটা কথা যেটা জানতে মানে আমার ইচ্ছা করছে আগের প্রশ্নে, যে ডায়রিয়া নিয়ে আপনি যখন বললেন, ডায়রিয়ার সময় আমরা বাচ্চাদেরকে, যখন বাচ্চারা ঘন ঘন
পটি করে তখন আমরা ভয় পেয়ে যাই, তাদেরকে অনেক সময় সিদ্ধ জাতীয় খাবার খাওয়াতে যাই। সেই সময় খাবারের রুটিনটা কিরকম হওয়া উচিত? না, সিদ্ধ জাতীয় খাবার খাওয়ার দরকার নেই, ঘরোয়া হালকা খাবার দিলেই যথেষ্ট। তবে কিছু কিছু ক্ষেত্রে এই ডায়রিয়ার সময় একটু বাচ্চার দুধ হজম করতে সমস্যা হয়, যেটাকে আমরা মিল্ক ল্যাকটোজ ইনটলারেন্স বলি। সেই জন্য ডায়রিয়া পিরিয়ডটা দুধটা অ্যাভয়েড করা উচিত। মায়ের দুধ অবশ্যই চলবে, কিন্তু বাইরের দুধের ক্ষেত্রে ল্যাকটোজটা একটু বেশি পরিমাণে থাকে এবং ওটা অ্যাবজর্ব করতে একটু অসুবিধা হয়। দুধটা একটু অ্যাভয়েড করা ভালো। বাকি যে কোনো ঘরোয়া হালকা খাবার খেলেই হবে, সেদ্ধ খাওয়ানোর কোনো প্রয়োজন নেই, নর্মাল ঘরোয়া খাবার। কারণ বাচ্চারাও একটা স্বাদে খাবে, ওই সময় এমনি মুখের স্বাদ নষ্ট হয় যে কোনো রোগে, সেখানে সিদ্ধ খাবারে বাচ্চা আরো খাবে না, বাচ্চা আরো দুর্বল হবে, আরো বেশি শরীর খারাপ করবে তার। আমরা সত্যি একটা জিনিস জানতে পারলাম, আমরা মায়েরা অনেক ভয় পেয়ে যাই বাচ্চারা যদি ঘন ঘন ডায়রিয়ার মধ্যে না, প্রথমত খাওয়া তারা বন্ধ করে দেয়, তারপরে তাদের খাওয়াটা একটা আরো সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। অনেকটা সহজ করে দিলেন আমাদের মায়েদেরকে। আমি আপনাকে পরের একটা প্রশ্ন জিজ্ঞাসা করব যে এই সময় ওয়েদার চেঞ্জ হচ্ছে, জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চারা জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে, এবং এই কাশিটা এই সময় শুরু হচ্ছে, এটা কিন্তু একটা লং টার্মে চলতে থাকছে। সেটা প্রায় হয়তো অক্টোবর নভেম্বর করে টানা কমছে বাড়ছে। তো এটা কি কারণে হচ্ছে এবং এর প্রতিকার বা চিকিৎসাটা কি আছে? তার কারণ হচ্ছে যে আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন খুব ঠান্ডা পড়েছিল সেই সময় কিন্তু বাচ্চাগুলো তুলনামূলক ভালো ছিল, বাচ্চা বড় তুলনামূলক ভালো ছিল। এই গরমটা পড়াতে তারা বেশি অসুস্থ। তার কারণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে একটা হাইপোথ্যালামাস বলে একটা অর্গান আছে ব্রেনে, সেটা আমাদের শরীরের থার্মোস্ট্যাট হিসাবে কাজ করে। থার্মোস্ট্যাট যেমন আমাদের অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের থার্মোস্ট্যাট যেমন খুব কুইকলি ভোল্টেজ আপ ডাউন হলে সেটা যেমন ঠিকঠাক কাজ করতে পারে না, ফেলিওর হয়ে যায়, সেরকমই আমাদের ক্ষেত্রে এই থার্মোস্ট্যাটটিও যখন খুব দ্রুত তাপমাত্রা কমা বাড়া হয় সেই সময় সঠিকভাবে কাজ করতে পারে না শরীর, এর ফলে শরীরের ইমিউনিটি ডাউন হয়, এবং এই ফ্লাকচুয়েশনের ফলে এই সময় ভাইরাসগুলি অত্যন্ত অ্যাক্টিভেট হয়ে পড়ে। যেমন এই সময় দুটি খুব প্রয়োজন, খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা অলরেডি পেরিয়ে এসেছি বলা ভুল হবে, এখনো আমাদের প্রতি বছর এটা থাকবে, সেটা হচ্ছে করোনা ভাইরাস, অ্যাডেনো ভাইরাস। গত বছর এই সময় মানে একটি বাচ্চাদের মধ্যে একটি এপিডেমিক হয়েছিল, মানে অত্যন্ত অসুস্থ হয়েছিল বাচ্চারা। এবছরও আমরা ওই জাতীয় ইলনেস আমরা পাচ্ছি, হয়তো এখানে অতটা টেস্টিং এর ফেসিলিটিস নেই বলে আমরা প্রুফ করতে পারছি না, কিন্তু আমরা ওই জাতীয় ইলনেস আমরা কিন্তু প্রচুর পরিমাণে পাচ্ছি। জ্বর, বেশ হাই গ্রেড জ্বর, প্রায় 3 থেকে 4 দিন জ্বর থাকছে, এবং কাশি খুব যে মানে, এবং একটা দমকা কাশি, এবং প্রায় এটা পারসিস্ট করছে 2 থেকে 2.5 সপ্তাহ ধরে এই কাশিটা পারসিস্ট করছে। মূলত গলা খুসখুসে, গলা শুকনো হয়ে গিয়ে একটা কাশি হচ্ছে, নর্মাল সময় অতটা কাশি হচ্ছে না, যে কোনো এক্সারশন, খাওয়ার সময় এবং শোয়ার সময় অতিরিক্ত কাশি হচ্ছে। অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে, আমাদের গলাটা কনজেস্টেড হয়ে যাচ্ছে, গলার আলজিপটা এটা আছে ওটা একটু বেড়ে যাচ্ছে সাইজে, সেটা গিয়ে পিছনের আমাদের টাঙ্গের পিছন দিকটা গিয়ে ওটা যখন টাচ করছে তখনই একটা কফ রিফ্লেক্স আসছে, ফলে এই কাশিটি হচ্ছে। তো এইটা মূলত ভাইরাস ঘটিতই মূলত হচ্ছে। কিভাবে কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে, প্রারম্ভিকভাবে ভাইরাস দিয়ে শুরু হলেও যেহেতু ভাইরাস একটা আক্রমণের ফলে শরীর ইমিউনিটি ডাউন করে দিচ্ছে, এবং যেহেতু আমরা সদ্য এই করোনা এবং গত বছর অ্যাডেনো এপিডেমিকটা পেরিয়ে এসেছি, এই দুটি রোগের ক্ষেত্রে আমাদের একটা ফুসফুসে একটা দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করে গেছে, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ক্ষত তৈরি করে গেছে। ফলে চট করে একটা প্রারম্ভিক ইমিউনিটি ডাউনের ফলে একটা ব্যাকটেরিয়া অ্যাটাক হয়ে একটা চেস্ট ইনফেকশন আমরা পাচ্ছি। হয়তো প্রারম্ভিকভাবে আমরা যখন বাচ্চা আসছে, প্রারম্ভিক 1-2 দিনের মাথায় যখন আসছে, তখন জাস্ট গলা লাল, চেস্ট মোটামুটি পরিষ্কার পাচ্ছি, কিন্তু তারপরে কিন্তু আমরা 3-4 দিন 5 দিনের মাথায় একটা চেস্টে বেশ একটা কনজেশন পাচ্ছি আমরা, সেক্ষেত্রে কিন্তু এটা সেকেন্ডারি একটা ইনফেকশন হচ্ছে। হ্যাঁ, ডাক্তারবাবুকে আর একটা কথা জিজ্ঞাসা করতে ভীষণ ইচ্ছা করছে, যে জ্বর সর্দি কাশির সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু, যে আমরা বুঝতে পারবো কি করে যে কি কি লক্ষণ বা ওয়ার্নিং কি কি দিচ্ছেন, মানে কি ওয়ার্নিং সাইনটা কি আছে, যে এর ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? হ্যাঁ, তবে এই সত্যি কথা বলতে মা বাবাদের বলা উচিত যে আমরাও বলছি যে এই কাশি আপনার সহজে কমবে না, প্রায় 2 উইকস টাইম নেবে, 2 উইকসের আগে সত্যি কমছে না। কিন্তু যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, হোয়াট ইজ দ্য ওয়ার্নিং সাইন্স, এটা খুব গুরুত্বপূর্ণ। যে বাচ্চা ঝিমিয়ে পড়ছে, বাচ্চা একদম মানে ডিফিকাল্ট, পার্টিকুলার ব্রেস্ট ফেড বাচ্চাদের ক্ষেত্রে বুকের দুধ টেনে খেতে পারছে না, বাচ্চা ইউরিন আউটপুট ভীষণ কমে যাচ্ছে,
বাচ্চার শ্বাসকষ্টর ক্ষেত্রে পার্টিকুলারলি খেয়াল রাখা যে খুব র্যাপিডলি সে তার পেটটা ওঠানামা করছে, বা জাস্ট মাজরার তলাটা শ্বাস থেকে ঢুকে যাচ্ছে, বা তার গলার যে কণ্ঠিটা বেশি ঢুকে ওঠানামা করছে, বা শ্বাস নিতে গেলে খুব লেবার্ড ব্রিদিং, যেন এইভাবে কন্টিনিউয়াস একটা শ্বাস নিচ্ছে, এইগুলো যদি হয় সেক্ষেত্রে কিন্তু দ্যাট ইজ আর্লি সাইনে বাচ্চার শ্বাসকষ্ট শুরু হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের অনেক ক্ষেত্রে হসপিটালাইজড করতে হচ্ছে এবং অক্সিজেন এবং নেবুলাইজ করে ট্রিটমেন্ট করতে হচ্ছে। এটা কিন্তু মাথায় রাখা দরকার, এই ওয়ার্নিং সাইনগুলো খেয়াল রাখা খুব দরকার। বাহ, অনেক কিছু জানতে পারছি আমরা ডাক্তারবাবুর থেকে। জ্বর সর্দি কাশির কথা শুনতে শুনতে আর একটা কথা জানতে ইচ্ছে করছে যে স্টেরয়েড যে ইনহেলারগুলো আমাদের এখন দেওয়া হয়, ডাক্তারবাবুরা যে সঙ্গে সঙ্গে প্রেসক্রাইব করেন যে অনেকদিন ধরে কাশি কমছে না, যে স্টেরয়েড দিচ্ছে সেগুলো কি কতটা কার্যকর, বা সেগুলো কি নেওয়াটা কতটা স্বাস্থ্যকর? বাচ্চারা নিলে হয়তো ঝট করে কমে যাচ্ছে কিন্তু তারপরে আবার সেটা ফিরে ফিরে আসে, সেটা কি একটা বাচ্চার পক্ষে কি অনেকটা মানে সুবিধাজনক হচ্ছে, বা ওটা কি স্বাস্থ্যকর হচ্ছে নেওয়াটা? হ্যাঁ, অ্যাকচুয়ালি স্টেরয়েড ইনহেলার ওরকম সর্দি কাশি কমানোর সাথে কোনো স্টেরয়েডের কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি স্টেরয়েড হচ্ছে এয়ারওয়ে ইনফ্লামেশনটা কমায়, তো সেইটা মূলত আমরা অ্যাস্থমাটিক কেসে বা বাচ্চার খুব হুইজিং আছে যখন, যেটা একটা হুইজিং, আমরা একটা সাঁই সাঁই শব্দ হয় যে আমরা স্টেথোস্কোপে পাই, সেক্ষেত্রে আমরা ইউজ করি। পার্টিকুলার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, খুব রেকারেন্ট বারবার সে আসছে সেম ফাইন্ডিংস নিয়ে, সেক্ষেত্রে ইউজ করি। বাট সেক্ষেত্রে কিন্তু একটা কথাই বলবো যে স্টেরয়েড ইনহেলার যদি ইউজ করা হয় ওই 5 দিন 10 দিন দিয়ে কিন্তু কোনো লাভ হয় না, কেননা স্টেরয়েড ইনহেলার কাজ শুরু করতেই প্রায় 5 থেকে 10 দিন টাইম নেয়। সেক্ষেত্রে স্টেরয়েড ইনহেলার যে শুরু করতে অন্তত সেটা 1 থেকে 1.5 মাস টানা দিলে তবেই তার সঠিক কাজ পাওয়া যায়। এরকম না যে আমি এই কাশি হলো 10 দিন দিলাম আবার বন্ধ করে দিলাম, আবার হলো আবার 10 দিন, এরকম ভাবে কিন্তু স্টেরয়েড ইনহেলেশন কাজ করবে না। এবং সেক্ষেত্রে পার্টিকুলার কিছু ইন্ডিকেশন থাকে সবাই দেওয়া, আদারওয়াইজ কাশি কমানোর সাথে স্টেরয়েড ইনহেলেশনের কোনো সম্পর্ক নেই। তাহলে যখন কাশি হচ্ছে বলছেন আপনি, তখন সঙ্গে সঙ্গে ইনহেলারটা আমরা দিতে পারি? ইনহেলার দু রকম, একটা স্টেরয়েড ইনহেলার হয়, এছাড়া ব্রঙ্কোডাইলেটর বলি, যেটা আমরা অনেক সময় এয়ারওয়ে স্প্যাজম থাকলে স্প্যাজমটাকে রিলিফ দেওয়া যায়, লিভোসালবুটামল বা স্যালবুটামল ইনহেলার দেওয়া যায়, সেটা আমরা দিতে পারি। সেটা শর্ট টার্মে 5 দিন 10 দিন দিয়ে যথেষ্ট, তার বেশি দিতে হয় না, সেটা আমরা দিতেই পারি। আচ্ছা, বাহ, আর একটা গুরুত্বপূর্ণ কথা আমরা জানতে পারলাম ডাক্তারবাবুর কাছ থেকে। ডাক্তারবাবু, এই বসন্তকালীন রোগভোগ নিয়ে আমার শেষ প্রশ্ন, বা মানে আপনি বাবা মায়েদেরকে কি বার্তা দেবেন যে কিভাবে তারা রাখবে বাচ্চাদেরকে এই বসন্তকালে নানা রকম সংক্রামক ব্যাধি থেকে, আপনি যদি একটু বলেন। হ্যাঁ, এই বিষয়ে আমি আমার যারা বাচ্চাদের বাবা মাদের একটা কথাই বলি যে করোনা আমাদের একটা খুব বড় শিক্ষা দিয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা শিক্ষাটা খুব তাড়াতাড়ি ভুলেও গেছি। সেটা হচ্ছে মাস্কের গুরুত্ব। হ্যাঁ, বারবার বলি, এই রোগ, এই যে পার্টিকুলার সর্দি কাশি জ্বর, এগুলো কিন্তু ছোঁয়াচ্ছে, এবং মূলত এগুলো কিন্তু বাচ্চার বাবা মা, তার কেয়ার গিভার বা তাদের স্কুল কলেজ, এখান থেকেই কিন্তু মূলত আসছে। কাজেই পার্টিকুলারলি বাড়ির ক্ষেত্রে যারা সর্দি কাশি হয় তারা যদি বাচ্চার থেকে দূরে থাকে, এবং যারা ধরুন মায়ের হয়েছে, মা তো আর বাচ্চা থেকে দূরে থাকতে পারবেন না, সেক্ষেত্রে মাস্ক ইউজ করা কিন্তু খুব অবশ্যই গুরুত্বপূর্ণ। কেননা মাস্ক ইউজ করলে বাচ্চাটি অনেকটাই সুরক্ষিত থাকে। কেননা যেটি হয়তো তার মায়ের ক্ষেত্রে জ্বর, একটা বাজে কাশি, সেটি কিন্তু বাচ্চার ক্ষেত্রে একটা প্রাণঘাতী ভাইরাল নিউমোনিয়া হতে পারে। কাজেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি মূলত কমিউনিকেবল ডিজিজ। কাজেই এই সর্দি কাশির ক্ষেত্রে মাস্ক পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশি ভিড়ভাট্টা জায়গায়, আমাদের একটা খুব এখন অভ্যাস আছে এই শীতকালে, চলো একটু এখানে যাই ওখানে যাই, প্রচুর ভিড়ভাড় জায়গাতে আমরা চলে যাচ্ছি, কিন্তু তাতে আলটিমেটলি কি হচ্ছে, সেখানে আপনার তো ভিড়ের উপর আপনার কন্ট্রোল নেই, সে ওপেনলি হাঁচি করছে, কাশি করছে, আপনার বাচ্চাটি গিয়ে ভুগছে। সেক্ষেত্রে ভিড়ভাড়টা এড়িয়ে চলা, এই জাতীয় সর্দি কাশি হলে মুখে মাস্ক পরা, এটাই গুরুত্বপূর্ণ। আর ডায়রিয়ার ক্ষেত্রে অলরেডি বলছি, হ্যান্ড হাইজিন এবং ফুড হাইজিনের কোনো বিকল্প নেই। হাত সাবান দিয়ে ধুয়ে খাবার খাওয়া, খাবার সঠিকভাবে তৈরি করা, ঘরোয়া খাবার খাওয়া। আরেকটা খুব গুরুত্বপূর্ণ, এটি লোকের একটা মিসকনসেপশন আছে, করোনা আমাদের খুব হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা শিখিয়েছে, কিন্তু আমরা যেটা করি অনেক সময় হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে তারপর বাচ্চাকে খাওয়াতে যাই, এটি কিন্তু অত্যন্ত ক্ষতিকারক। কারণ হ্যান্ড স্যানিটাইজারে বর্তমানে 70% উপরে অ্যালকোহল আছে, এটা কিন্তু শরীরের জন্য টক্সিক। কাজেই খাবার আগে কখনো হ্যান্ড স্যানিটাইজার ইউজ, খাবার আগে অলওয়েজ হাত সাবান দিয়ে ধুন, যে সাবান জল দিয়ে ধুন, কিন্তু স্যানিটাইজার নেভার ইউজ স্যানিটাইজার বিফোর টেকিং ফুড, এটা মাথায় রাখা দরকার। বাহ,
আমরা এখন নিজেদের জীবনে চলার পথে স্যানিটাইজারকে সঙ্গী করে নিয়েছিলাম। ডাক্তারবাবু খুব ভালো একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের জানালেন যে স্যানিটাইজার দিয়ে হাত ধুয়েও, স্যানিটাইজার দিলেও হাত ধুয়ে কিন্তু খাবার খাওয়ানো উচিত। কখনোই স্যানিটাইজার দিয়ে খাবার খাওয়ালে উচিত নয় বাচ্চাদেরকে। সেটা হয়তো বাচ্চাদের পেটের সমস্যার কারণ হতে পারে এবং নানা রকম কারণ হতেই পারে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে জানতে পারলাম। ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক মূল্যবান সময় আপনি আজকে আমাদেরকে দিলেন। চ্যানেলটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অনুষ্ঠানটি দেখবেন এবং সম্প্রচার করবেন। ধন্যবাদ। নমস্কার।